তোমাদের কি খবর বলো? কেমন আছো তোমরা সবাই হাউ আর ইউ? শুনতেছো? অডিও ভিডিও ঠিক আছে সব? তোমাদের সাথে এক সপ্তাহ মাঝখানে গ্যাপ চলে গেল। মানে তাহলে কি দাঁড়াইলো 2 সপ্তাহ পর দেখা হচ্ছে না? কথা হচ্ছে। ওকে। অল ইজ ওয়েল। আপনার চোখে চশমা, আমার চোখে চশমা, এটা হলো তোমার স্টুডিওতে প্রচুর লাইট আছে তো, ডানে বামে সামনে পিছনে। আবার এই যে বোর্ডটা, এটাতেও তো লাইট। এই জন্য এটা একটা ইউভি রে প্রোটেক্টেড চশমা, বুঝছো? অনেক সময় অতি আলোতে চোখের ক্ষতি হয়, সেটাকে ঠেকানোর জন্য দেওয়া। এটা স্টাইলের জন্য না, আবার এমন না যে চোখে সমস্যা আমি দেখতে পাই না, সবই ঠিক আছে। বাট এটা ইউভি রে প্রোটেক্টেড। আফটার অল আমাকে ভালো লাগতেছে দেখতে না? কবি লাগে না ভিলেন লাগে? বলো, আজকে আমরা কি পড়তে যাচ্ছি? ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। কেউ বলছে কবি, কেউ ভিলেন, কেউ হিরো। আমি জানি আমাকে আমার মতোই লাগে। বাংলা এক্সাম ভালো হইছে? আচ্ছা। আমি প্রথমে আপনাকে চিনতে পারিনি, মাঝে মধ্যে এমন হয়। পুরাই হাসেম আলী ওয়াজিহা একদম, তাহেরা কই পাঠাই দে। তারপরে ভিলেন মনে হচ্ছে না। বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধু মনে হচ্ছে না, এটাও আমি জানি। আচ্ছা। ফাইনাল এক্সাম শেষ? গুড, ভেরি গুড। বাংলা দিয়ে আলছো তোমরা না? আজকে আমরা আলোচনা করব সহজ টপিক, আবার খুব ইম্পর্ট্যান্ট। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এবং সাহসী জননী বাংলা। এই দুইটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো, দুটোই হচ্ছে কবিতা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এবং সাহসী জননী বাংলা, বলো তো দেখি ভিতরে না গিয়ে। এই যে সাহসী জননী বাংলা, এটা কে লিখছে? কবির নাম কি? এই কবিতার কবি কে? সাহসী জননী বাংলার কবি কে? কামাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী। এই অবস্থা কেন এই জাতির? মানে এই প্রশ্নের উত্তর তো এখানে হুড়মুড় করে বক্স ফিল আপ হয়ে যাওয়ার কথা। দুঃখজনক। এই কবিতার কবি কামাল চৌধুরী। চলো এবার আমরা ভেতরে চলে যাই। আমরা স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো এটা নিয়ে একটু আলোচনা করি। আহ লেখক বা কবি পরিচিতি যেভাবে বলি না কেন, কবি পরিচিতি। নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, মানে উনি নেত্রকোনার মানুষ। ওনার কাব্যগ্রন্থের দিকে তাকাও: প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, 50 সহস্র বর্ষ, আপন দলের মানুষ, এগুলো তার কাব্যগ্রন্থ। আর এটা আপন দলের মানুষ তার ছোট গল্প। ছোটদের জন্য তার লেখা উপন্যাস কালো মেঘের ভেলা, এটা পরীক্ষায় অনেকবার আসছে। বাবা যখন ছোট ছিলেন, উনি পেশায় সাংবাদিক এবং কাব্য সাহিত্যে অবদানের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার পান। তো 1945 সালে তার জন্ম। উনি মারা গেছেন কবে? বলো, নির্মলেন্দু গুণ মারা গেছেন কবে? কোন বছর মারা গেছেন উনি? এই, মরে নাই, এটা কি ধরনের কথা? হ্যাঁ, বলো বেঁচে আছেন অথবা মারা যাননি।
কার সাথে কোন শব্দ কেমনে বলতে হয় এগুলো তো বোঝো না। মরে নাই, এটা শব্দটা শুনতে খারাপ লাগে না? তিনি জীবিত আছেন। হ্যাঁ, না না, তিনি বেঁচে আছেন, উনি মারা যাননি। না না, রিফাত, রিফা ভুল বলতেছো, উনি বেঁচে আছেন। এরপর আসুন, 21শে পদক পাইছেন, বাংলা একাডেমি পুরস্কারও পাইছেন, মানে বাংলা সাহিত্যের সব থেকে বড় পুরস্কার যেটা বাংলা একাডেমি পুরস্কার, সেটা তিনি অলরেডি অ্যাচিভ করছেন। এরপরে আমরা কবিতায় গেলে এগুলো বুঝতে পারবা সহজে। এই কবিতাটা আমার একটা পছন্দের কবিতা, গদ্য ছন্দে লেখা। এই কবিতার বিষয়বস্তু হচ্ছে 7 মার্চের ভাষণ। এই কবিতার বিষয়বস্তু কি? 7 মার্চের ভাষণ। তোমরা কি মার্চের ঘটনাবলী জানো? মার্চের ঘটনাবলী 71 সালে আমাদের যখন যুদ্ধ হয়েছিল, তখন আমরা মার্চের, উত্তাল মার্চে কি করছিলাম, ওই সময়ের ঘটনাগুলি মনে আছে কিনা দেখো। 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ। 1 মার্চে বঙ্গবন্ধু মূলত অসহযোগ ঘোষণা করেন, কারণ তার পিছনে একটা হিস্ট্রি আছে ছোট্ট করে। 1919 আমাদের 47 থেকে 71 সবচেয়ে রক্তাক্ত হিস্ট্রি। তার মধ্যে আমরা দেখেছি আগরতলা মামলায় বঙ্গবন্ধু যখন ঢাকা সেনানিবাসে বন্দী, উনি 6 দফার পর থেকে বন্দী ছিলেন। তবে 1968 সালের 17 জানুয়ারি, 1968 সালের কত, 17 জানুয়ারি ওনাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়, দিয়ে আবার জেলগেট থেকে অ্যারেস্ট করা হয়। ওখান থেকে মুক্তি পাওয়ার পর অ্যারেস্ট করা হয়, করে তাকে ঢাকা সেনানিবাসে বন্দী করা হয়। একটু সংক্ষেপে শোনো বিষয়টা। ঢাকা সেনানিবাসে বন্দী করা হয়, তাহলে 68 সালের 17 জানুয়ারি থেকে 69-এর গণ অভ্যুত্থানে তিনি যদি মুক্তি পান, 1969 সালের 22 ফেব্রুয়ারি তিনি গণ অভ্যুত্থানে মুক্তি পান। এই পর্যন্ত উনি ঢাকা কারাগারে, একে বলে সেনানিবাসে বন্দী ছিলেন। তো উনি যখন মুক্তি পান, এর পরের মাসে মার্চে আইয়ুব খান ক্ষমতা থেকে পদত্যাগ করেন। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এটা গণ অভ্যুত্থান আমরা বলি, BGS এ পাবা চ্যাপ্টার 1-এ। তো আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হয় এবং আইয়ুব খান মার্চে পদত্যাগ করেন এবং ক্ষমতা দিয়ে যান ইয়াহিয়া খানের কাছে। তখন ইয়াহিয়া খান ক্ষমতায় এসে বলেন যে আমি যেহেতু আর্মির মানুষ, আমি তো দেশ চালাবো না, এটা আমার কাজ না, আমি চলে যাব ব্যারাকে, সেনাবাহিনীর পোশাক পরে আমি দেশ চালাবো না, আমি একটা নির্বাচন দিব এবং নির্বাচনে যারা জিতবে তাদের কাছে ক্ষমতা দিয়ে আমি আমার কাজে চলে যাব। এই কথা ইয়াহিয়া বলেছেন 1969 সালের মার্চে। এখন একটা নির্বাচন অনুষ্ঠান করতে 3 মাস থেকে 6 মাস সময় লাগে। তো মার্চে যদি 69 সালে বলেন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 69-এর সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব ছিল। কিন্তু ইয়াহিয়া নির্বাচন দেননি, উনি নির্বাচন দিয়েছেন 20 মাস পর, প্রায় 2 বছর। অর্থাৎ 69-এর মার্চে তিনি ক্ষমতায় আসেন, 70-এর ডিসেম্বরে নির্বাচন দেন। তাহলে 69-এর মার্চ, ওখান থেকে 70-এর মার্চ, 1 বছর। 70-এর মার্চ থেকে 70-এর ডিসেম্বর, খেয়াল করো, এই টোটাল 20 মাস পরে তিনি ইলেকশন দেন। ইলেকশনে জিতছিল কে? জিতছিল আওয়ামী লীগ, নিরঙ্কুশ বিজয়। এবং 70-এর ইলেকশনের ফলাফল অনুযায়ী পুরা পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের, এবং পূর্ব বাংলাও চালাবে তখন আওয়ামী লীগ, এটাই ছিল তখন ওই নির্বাচনের ফলাফল অনুযায়ী হওয়ার কথা। কিন্তু ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তর করেননি। ইয়াহিয়া ক্ষমতা হস্তান্তর করেননি, না করার কারণেই তাদের সাথে আমাদের ভেজালটা তৈরি হয় এবং 70-এর ডিসেম্বর ইলেকশন শেষ হয়ে যায়। 70 ডিসেম্বরে কি হয়, ইলেকশন শেষ হয়ে যায়। কিন্তু 70-এর জানুয়ারি, 70-এর ফেব্রুয়ারি, 70-এর মার্চ, 70 ডিসেম্বর নির্বাচন হয়, 71-এর জানুয়ারি, 71-এর ফেব্রুয়ারি, 71-এর মার্চ। এই মার্চে গিয়ে তাদের সাথে আমাদের উত্তাল সময় কাটে এবং মার্চের 1 তারিখ থেকে অসহযোগ হয়। অসহযোগ মানে হচ্ছে আমরা পাকিস্তানিদেরকে আর কোনো কাজে সাহায্য করব না, অর্থাৎ অসহযোগিতার আন্দোলন। এবং মার্চের 2 তারিখ থেকে আমরা জানি সেটা তীব্র হয়। কিভাবে তীব্র হয়? মার্চের 2 তারিখের ঘটনা কি দেখি, কে বলতে পারো? মার্চের 2 তারিখের কি ঘটনা বলো, 71 সালের মার্চের 2 তারিখের ঘটনা কি? কে বলতে পারবা? কেউ নাই বলার মতো? 2 মার্চ, 3 মার্চ কি হয়েছিল তখন? 2 মার্চের ঘটনা কি? 2 মার্চের কি ঘটনা?
অসহযোগ ফরমালি ঘোষণা করা হয়, তারপরে পতাকা উত্তোলন 2 মার্চে না তো? মাশাল্লাহ, তোমাদের ইমান ঠিক আছে। পতাকা উত্তোলন 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। আর 3 মার্চে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। 2 মার্চে প্রথম পতাকা উত্তোলন করা হয়, 3 মার্চে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়, এবং 3 মার্চে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার বাংলাদেশের জনক ঘোষণা করা হয়। তারপরে জাতির জনক ঘোষণা করা হয়। তারপরে তোমার হচ্ছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটা সিলেক্টেড হয়। এগুলো 3 মার্চের ঘটনা। আচ্ছা, ঠিক আছে, গুড। না, তোমাদের আইডিয়া ভালো আছে, খারাপ না। এরপরে 7 মার্চের ঘটনা। হ্যাঁ, 7 মার্চের ঘটনাতে কি হয় এবার বলো। 7 মার্চে বঙ্গবন্ধু আগেই ঘোষণা দেন যে তিনি 7 মার্চে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এখন 7 মার্চে ভাষণ দেবেন, এই জন্য ঢাকাকে পুরা দেশ থেকে পাকিস্তানিরা বিচ্ছিন্ন করে ফেলে। ঢাকায় যেন মানুষ আসতে না পারে, শেখ মুজিবের ভাষণের জন্য মানুষ রেসপন্স করতে না পারে। তো ঢাকা তখন অলমোস্ট যখন সারা দেশ থেকে বিচ্ছিন্ন, তারপরও সারা দেশের প্রচুর মানুষ ঢাকায় তখন ঢুকে মার্চের 7 তারিখে শেখ মুজিব কি বলে সেটা জানার জন্য। বুঝতে পারছো? আমাদের মুরব্বীদের কাছে শুনছি, তো এখন তো ভৈরবে ব্রিজ আছে মেঘনার উপরে, তখন তো ব্রিজ ছিল না, তখন ফেরি ছিল। ওই ফেরি টেরি সব বন্ধ করে দিছিল ব্রিটিশরা, যাতে করে ওই পাশের মানুষ ঢাকার দিকে আসতে না পারে, বন্ধ করে রাখছিল। বন্ধ করে রাখলে তো তারপরেও মানুষ অনেক কষ্টে, ঢাকায় তো লাখ লাখ মানুষের আগমন হয়। ঘটনা হলো সোহরাওয়ার্দী উদ্যান, এখন যেটা সোহরাওয়ার্দী উদ্যান ওই জায়গাটা, তখন সেটাকে বলা হয়তো রেস কোর্স ময়দান। এই রেস কোর্স ময়দানে শেখ মুজিব ভাষণ দিবেন, সকাল থেকে মানুষ আসতেছে, বিকালের মধ্যে কানায় কানায় পূর্ণ, লাখ লাখ মানুষ। এখন যেটা শিশু পার্ক, তোমরা যারা শিশু পার্কে গেছো, শিশু পার্কের দক্ষিণ পাশটা অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক উত্তর মাথাটা, আমি যদি তোমাকে আইকা বোঝানোর চেষ্টা করি, আমি বোঝাইতে পারবো না হয়তো, কারণ ভালো আঁকতে পারি না। এরকম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানটা, হ্যাঁ, ধরো চারকোনা। আর এই জায়গায়, এখান থেকে এই জায়গাটা নিয়ে এটা হচ্ছে তোমার শিশু পার্ক। তো তখন শিশু পার্ক ছিল না, বুঝছো? তখন শিশু পার্ক ছিল না, এখন তো আছে, তোমার বোঝাই দিচ্ছি আর কি আইকা। তো শিশু পার্কের কোনাটায় এইখানে মঞ্চ তৈরি করা হয়, বুঝছো? এটা ছিল হচ্ছে স্টেজ বা মঞ্চ। আর এখানে হচ্ছে তোমার মানুষ, বুঝাইতে পারছি? হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ তখন দাঁড়াইছে, তারা এসে কি করবে? ভাষণ শুনবে, শেখ মুজিব ভাষণ দিবেন। অর্থাৎ বঙ্গবন্ধু মাঠের উত্তর মাথায় দাঁড়িয়েছিলেন দক্ষিণ দিকে মুখ করে। এখন ওই জায়গায় যেখানে শেখ মুজিবুর রহমান দাঁড়াইছিলেন ভাষণ দেওয়ার জন্য, ওই জায়গায় এখন একটা তোমার আগুনের শিখা সর্বসময় জ্বালায় রাখা হয়, স্ট্রাকচার করে বানাইছে ওই জায়গাটা। ওটার নাম হচ্ছে শিখা চিরন্তন। ওটার নাম কি? শিখা চিরন্তন। শিখা চিরন্তন কিসের প্রতীক? আমাদের চেতনার অগ্নিশিখা সবসময় জ্বলছে, এটার প্রতীকী একটা প্রকাশ। আমাদের চেতনার যে শিখা, বুঝছো? আমাদের চেতনার যে শিখা, ইয়া, আমাদের চেতনার যে শিখা সেটা সব সময় জ্বলন্ত, জ্বলবে। এই অর্থে হচ্ছে তোমার ওই জায়গায় শিখা চিরন্তন করা হয়েছে, একটা আগুনের শিখা সবসময় জ্বলতে থাকে। গেলে দেখবা সোহরাওয়ার্দী উদ্যানের একেবারে উত্তর মাথায়, উত্তর কর্নারে। আচ্ছা, এখন আসো, সেখানে বঙ্গবন্ধু দাঁড়াইলেন, এসে বঙ্গবন্ধু ভাষণ দিলেন। তো এখন সকাল থেকে মাঠ কানায় কানায় পূর্ণ, শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32-এ বসে আছেন, কি বলবেন আইসা? মানুষ শুনতে চায়, এবং বেশিরভাগ মানুষের সেদিন প্রত্যাশা যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেবেন। স্বাধীনতার ঘোষণা শুনে আমরা বাড়ি যাব, বাংলাদেশ স্বাধীন করব, যুদ্ধ করার আগে করব, কোনো অসুবিধা নাই। কিন্তু বঙ্গবন্ধু দেখলেন, যদি তিনি স্বাধীনতার ঘোষণা দেন, যে বাংলাদেশ স্বাধীন এটা বলেন, তখন পাকিস্তানিরা চারদিকে ট্যাঙ্ক নিয়ে, মিসাইল নিয়ে সকাল থেকে ওয়েট করতেছে। তারাও আজ করছে, যদি শেখ মুজিব আজকে ঘোষণা দেয় স্বাধীনতার, তাহলে শেখ মুজিব এবং তার অনুসারীরা বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্র ভাঙতে চায়। তো বিচ্ছিন্নতাবাদ বা রাষ্ট্র ভাঙার অপরাধ, এটা তো রাষ্ট্রের দমন করার রাইট আছে। তো তারা এই অজুহাত তুলে নিরীহ জনগণের উপরে ব্রাশ ফায়ার করতে পারে। এটা হলো রিস্ক।
আবার তারা পৃথিবীর মানুষের কাছে, বহির্বিশ্বের কাছে মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করে দিবে যে শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী। যেহেতু শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী, সো আমাদের রাইট আছে তার উপর অপারেশন করার। বুঝতে পারছি? কারণ বঙ্গবন্ধু পড়লেন দ্বিধায় যে উনি এসা কি বলবেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন নাকি দেবেন না, কি বলবেন আজকের ভাষণে। সারাদিন ধরে বাড়িতে ব্যস্ত, এবং ইতিহাস বলে বিকাল বেলা ওনার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ওনাকে এসে বললেন যে দেখো, তোমার মাথায় যেটা আসে সেটাই তুমি যা ঘোষণা দিয়ে দিও, তুমি বলে দিও, এটা নিয়ে এত চিন্তা করে কিছু নাই। বঙ্গবন্ধু 3টার সময় আসলেন, আয়সা ভাষণ দিলেন, 18 মিনিটের সেই বিখ্যাত ভাষণ। কোনো কিছু লিখে নিয়ে আসেননি। এই ভাষণটা পুরোটাই ছিল একটা এক্সটেম্পোরারি স্পিচ, প্রস্তুতি ছাড়া একটা ভাষণ ছিল। বঙ্গবন্ধু কোনো কিছু লিখে নিয়ে আসেননি, এসে শুরু করেছিলেন। কিভাবে শুরু করেছিলেন বলো? 7 মার্চের ভাষণ কেমনে শুরু হয়েছিল? প্রথম লাইনটা কে বলতে পারবা? তোমাদের ক্লাস 8-এ বাংলা বইতে এটা আছে। অল্প কদিন আগে তোমরা পড়ে আসছো না? ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, দিনাজপুর আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। কি অপরাধ করেছিলাম এভাবে নাকি? আমি তারপরে আমার মনে নাই, তবে ভাষণে কি আছে সেটা আমি জানি। কথা বুঝতে পারছো? এই ছিল ভাষণ। তো শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন এবং জনতা সেই মেসেজ লুফে নিল। বঙ্গবন্ধু সবকিছুই বললেন, কিন্তু কোনো কিছু সরাসরি বললেন না। অর্থাৎ বলতে হবে, জনগণের একটা ডিমান্ড, ওই ডিমান্ড ফিল আপ করতে হবে, কিন্তু এমন ভাবে বলতে হবে যাতে পাকিস্তানিরা তাকে দেশদ্রোহী, বিচ্ছিন্নতাবাদী এসব বলতে না পারে। তাই তিনি কৌশলে সবকিছু বললেন। উনি বললেন, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমাদের ভাই, বেড়াকে ফিরে যাও, তোমাদের কেউ কিছু বলবে না। আর আমার দেশের মানুষের বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না, বললেন। রাইট? তারপরে আবার বঙ্গবন্ধু আরেক জায়গায় বললেন, বঙ্গবন্ধু বললেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাইলে উনি কিন্তু রক্ত দিছেন, রক্ত দিবেন, এদেশের মানুষকে মুক্ত করবেন। অর্থাৎ স্বাধীনতার জন্য, রক্তক্ষয়ী সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশের মানুষকে। এবং আমরা যে ভাতে পানিতে মারবো, মানে আমরা যে গেরিলা যুদ্ধ করব, সেই সেই ডিরেকশন তিনি তখন সেখানে দিয়েছেন। খেয়াল করে দেখো, উনি আবার 4 দফা দাবি দিছিলেন ওই ভাষণে। কি দাবি? বলেছিলেন সেনাবাহিনী ফিরিয়ে নিতে হবে বারাকে, সামরিক আইন প্রত্যাহার করতে হবে, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং যত গণহত্যা হয়েছে সবকিছুর তদন্ত করতে হবে। বলে 4টা দাবি: সেনাবাহিনী ফিরিয়ে নাও, সামরিক আইন প্রত্যাহার করো, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করো, এবং যত গণহত্যা হয়েছে তার তদন্ত করো। এই যে একটা ঐতিহাসিক ভাষণ, যেটা 17 সালের 30শে অক্টোবর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে শতাব্দীর সেরা ভাষণগুলোর একটা হিসেবে, যেখানে উইনস্টন চার্চিলের উই শ্যাল ফাইট অন দ্য বিচ, নেলসন ম্যান্ডেলার ভাষণ আছে, যেখানে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটা আছে, যেখানে আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত ভাষণ গেটিসবার্গ স্পিচ আছে, সমস্ত কিছুর সাথে এটা আছে। এবং আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ স্পিচের সাথে এটাকে কম্পেয়ার করা হয়, কারণ আব্রাহাম লিঙ্কনের ওই ভাষণটাও লিঙ্কন প্রস্তুতি ছাড়াই দিছিলেন, এটাও শেখ মুজিব প্রস্তুতি ছাড়াই দিছিলেন, কোনো কিছু লিখে নিয়ে যাননি। বুঝতে পেরেছো কি? এই হচ্ছে কথা। ওকে। তো এই যে ঐতিহাসিক ভাষণ, যেটা আমাদের জাতির জন্য নির্দেশনা ছিল, যেটা স্বাধীনতার পরোক্ষ ঘোষণা ছিল, যেটা স্বাধীনতার মূল প্রস্তুতির বিষয় ছিল, এটাকে নিয়ে এই ভাষণটা তিনি দিয়েছিলেন এবং এসব কথাগুলো তিনি সেখানে বলেছিলেন। আর এই 7 মার্চের ভাষণের ঘটনাকে নিয়ে তোমাদের এই কবিতা। কবি এখানে দাবি করেছেন যে বঙ্গবন্ধু যখন শেষে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তো বলেছিলেন যে এরপর থেকেই স্বাধীনতা এই শব্দটি আমাদের। মানে আমরা স্বাধীনতাকে বুকে লালন করে নিজের মতো করে ভাবতে শিখেছি। যবে থেকে শেখ মুজিব এই ঘোষণা দিয়েছেন, তবে থেকে আমরা বুঝতে শিখেছি, ফিল করতে শুরু করেছি যে আমরা স্বাধীন। কথা ক্লিয়ার কিনা বলো?
হাউ মাউ করে জানাই দাও। ডান। ওকে ফাইন। এবার আসো পরবর্তী অংশ নিয়ে কথা বলি। তো এখানে এগুলো বলছি আমরা, দেন কবিতায় চলে যাব। কবি এখানে শেখ মুজিবুর রহমানকে বলেছেন কবি, আর তার ভাষণটাকে তুলনা করেছেন কবিতার সাথে। বুঝছো? কারণ বঙ্গবন্ধুকে কবি বলেছিল 71 সালের মুক্তিযুদ্ধকালীন, যখন তোমার আমেরিকাতে একটা ম্যাগাজিন নাম নিউজ উইক, মে মাসে নিউজ উইক পত্রিকাতে বঙ্গবন্ধুকে বলা হয়েছিল তিনি রাজনীতির কবি, বলা হয়েছিল তিনি পোয়েট অফ পলিটিক্স। কেন? তারা বলছিল যে এই মানুষটা, উনি কবি নন, উনি পেশায় একজন রাজনীতিবিদ। কিন্তু রাজনীতিবিদ হলেও ভাষার উপরে তার এমন চমৎকার দখল, এত চমৎকার তার শব্দ চয়ন, এত দারুণ তার কথা বলার ভঙ্গি, উনি হাজার হাজার মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন, দীর্ঘ সময় ধরে তার কথা শোনান, তার কথা মানুষ শুনে মন্ত্রমুগ্ধ হয়ে। সুতরাং তিনি যেন রাজনীতির কবি, তিনি যেন পোয়েট অফ পলিটিক্স। এই শিরোনামে, পোয়েট অফ পলিটিক্স এই শিরোনামে তারা আমেরিকার নিউজউইক ম্যাগাজিন একটা বড় ফিচার ছাপছিল যুদ্ধকালীন সময়, আমাদের যখন মুক্তিযুদ্ধ চলে। ওই ফিচারের ওই ছবিটা এখন স্বাধীনতা জাদুঘর সোহরাওয়ার্দী উদ্যানের আন্ডারগ্রাউন্ডে পশ্চিম পূর্ব পাশে যে জাদুঘরটা আছে, ওইটার মধ্যে তুমি এই ছবিটা পাবা। আমি গেছিলাম, আমি ছবি তুলে আনছিলাম ফোনে, আইনা আমি পুরোটা ফিচার পড়ছিলাম সেখানে কি বলছে। বুঝছো? তো ওই জায়গাটাকে ধরে উনি বলেছেন এখানে, বঙ্গবন্ধুকে বলেছেন কবি, আর তার ভাষণকে বলেছেন কবিতা। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এটা কবিতা লেখা হবে, মানে এটা ভাষণ দিবেন শেখ মুজিবুর রহমান, এই জন্য অপেক্ষা করতেছে এক্সাইটেড কিছু মানুষ, লাখ লাখ, তারা উন্মত্ত, মানে একেবারে অস্থির আর কি। অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা তারা বসে আছে কোথায়? ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। জনগণের যে মিলন মেলা, এটা বিশাল ছিল। এই বিশাল জনগণের মিলন মেলাকে কবি বলেছেন জনগণের সমুদ্র। কারণ সমুদ্রের যেমন গর্জন, জনগণের সেমন গর্জন ছিল। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে শোভিত, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। মানে ওই দিন শিশু পার্ক ছিল না। সোহরাওয়ার্দী উদ্যানে এখন যে প্রচুর গাছ আছে, অনেক রকমের ডিজাইন করা হয়েছে, বিভিন্ন গাছ টাছ লাগানো হয়েছে, এসব বছর সেদিন ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল মানে এখন শীত বিকেল গুলো কেমন, কেমন ঘুম ঘুম পায়, কালারফুল মনে হয় না লাইফটাকে, ডাল এরকম মনে হয়। বলছে এরকম বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? বলছে আজকে যেখানে শিশু পার্ক করা হয়েছে, বিভিন্ন বেঞ্চ, গাছ, ফুলের বাগান করা হয়েছে, এসব দিয়ে এই মাঠকে ঢেকে দেয়া হয়েছে, এই মাঠটা, ঢাকার এই হৃদয় মাঠখানি সেদিন কেমন ছিল? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। তাই তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ, কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এই জায়গাটা দেখো, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত। সেদিনের স্মৃতি মুছে দেওয়ার জন্য কালো হাত উদ্ধত হয়েছে। এর অর্থ কি? এটা দিয়ে কি বুঝাইছে? এটা একটু লম্বা ব্যাখ্যা দিতে হবে একটু বোঝার জন্য। আমি একটু রাজনৈতিক কথা এগুলো, কেউ আবার আমাকে পলিটিক্যাল বক্তব্য দিটা মনে করে আবার ভুল বুঝো না। এই কবিতাটা লেখা হয়েছে কবে দেখো, 80-র দশকের শুরুতে। আমি তোমার দেখায় নিয়ে আসি, তাহলে বুঝতে পারবা কেন উনি এগুলো বলছেন। এটার এই যে কই যেন পাঠ পরিচিতি আছে তো, হ্যাঁ। এই দেখো 1971 সালের বাণী শোনার জন্য। আচ্ছা, এই বোর্ড বইটা খুলো তো, খুলে বলো এই কবিতাটা কি 82 সালে প্রকাশিত না? বোর্ড বইটা খুলে বলো তো, এটার পাঠ পরিচিতিতে যাও, এটা 82 সালে প্রকাশিত কিনা বলো। 82? হ্যাঁ রাফিন, আমি বলবো। বোর্ড বইটা খুলো না।
এটা 1982 না, 1982 সাল তো। হ্যাঁ, 1982, ইয়েস, আমি সেটা বলতে চাইছিলাম। এখন দেখো, বঙ্গবন্ধুকে হত্যা করা হয় 1975 সালে। আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতা থেকে তখন সরে যায়, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে কত, 1996 সালে। তাহলে 75 থেকে 96 কত বছর, 85, 95, 96, এই 21 বছর সময় আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতার বাইরে ছিল। খুব খেয়াল করবা, একটু বোঝো জিনিসটা। 75 থেকে 96 সাল এই পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল না, রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। তাহলে কারা শাসন করছে এই সময়টা? 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মোশতাক, আব্দুল সাত্তার, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এই হলো সিকোয়েন্স। এখন 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটছে, এমন চেষ্টা হয়েছে যে ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে দেওয়ার। এটা সত্য, এটা মিথ্যা কিছু না, এটা মিথ্যা নয়। বাংলাদেশে আজকেও অনেকে শেখ মুজিবের প্রচন্ড লেভেলের বিরোধী। দেখো, রাজনীতিতে বিরোধী শক্তি থাকবে, আমি সব দলকে পছন্দ করব না, একটা মানুষ সব দলের হয় না। তবে এক দলকে পছন্দ করার অর্থ এই না আরেক দলের মানুষের অর্জনকে খাটো করে দেখতে হবে। এক দলের সাপোর্টার মানে এই না আরেক দলকে একদম তুমি যা খুশি তাই বলবা, এটা হওয়া উচিত না। তো দেখো, এই যে 21 বছর টাইম, এখন কবিতা লেখা হয়েছে 82 সালে, প্রকাশিত হয়েছে, তাহলে 1975 থেকে 1982, এই যে সময়টা, মাঝখানে 78 থেকে 81 শেষ জিয়াউর রহমানের আমল, তার আগে আব্দুল সাত্তারের আমল, আর এই সময়টা এরশাদের আমল যখন কবিতা প্রকাশিত হয়েছে, বা মুশতাক, সাত্তার, জিয়াউর রহমান, তারপরে তোমার এরশাদ, তাই না? তো এই সময়টাকে নিয়েই তো কথাটা বলা হয়েছে। কবি বলছেন, জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। বুঝছো এবার? অর্থাৎ ইতিহাসের পাতা থেকে শেখ মুজিবের নাম বাদ দিয়ে দিবে বাংলাদেশ রাষ্ট্রের অর্জনের জায়গা থেকে, এই চেষ্টা বাংলাদেশে হয়েছে, এটাকেই কবি বলেছেন কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ, কবিহীন এই বিমুখ প্রান্তর, আজকে যেখানে কবি নাই সেখানে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এই 2, 4, 1, 5 লাইন দিয়ে কবি কি বুঝাইছেন? বুঝাইছেন 1971 সালের মুক্তিযুদ্ধের বিরোধী চেতনার উত্থান। বুঝছো কিনা বলো? কবির বিরুদ্ধে কবি, মাসের বিরুদ্ধে মার্চ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। অর্থাৎ 71 সালের যে মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, যে শক্তি বা যে বলে বলিয়ান হয়ে আমরা যুদ্ধ করেছি, সেই চেতনার বিরুদ্ধ চেতনা আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে, কবি এটা বলেছেন। এই পুরা বিষয়টাকে বোঝানোর জন্য তিনি এই কথাগুলোকে ব্যবহার করেছেন। বলো, বুঝছো কিনা? ক্লিয়ার কিনা? ওকে। তারপরে কবি বলছেন, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, এবার তোমাদেরকে বলতেছেন যারা তোমরা আছো ছোটরা। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। অর্থাৎ তোমরা যেন 7 মার্চের ঘটনার সত্যিকারের ইতিহাস তোমরা যেন জানতে পারো, তোমরা যেন বুঝতে পারো, তোমাদের কাছ থেকে যেন ইতিহাসের সত্যকে আড়াল করতে না পারে, তোমাদের হাত থেকে যেন ইতিহাসকে হারিয়ে দিতে না পারে, সেজন্য আমি সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে যাচ্ছি কবিতার সুরে সুরে। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, বলছে এমন ছিল না, অন্যরকম ছিল। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না।
শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দূরবাদলে ঢাকা, সবুজে সবুজময়, অর্থাৎ পুরা সোহরাওয়ার্দী উদ্যান এটা মাঠ ছিল। এখন তো অনেক গাছ হয়েছে উত্তর পাশে, দেবদারু, ঝাউ, দক্ষিণ দিকে প্রচুর পাম গাছ, পূর্ব দিকে তো বাগান বানায় ফেলাইছে। আর এসবের মাঝখানে কিছু মাঠ আছে বিশাল, এবং তার সাথে একটা লেক করা হয়েছে যেখানে হাঁটু জল ওইরকম। আর এই লেকের পাশে পূর্ব দিকে স্বাধীনতা স্তম্ভ, এবং তার পাশে আন্ডারগ্রাউন্ডে স্বাধীনতা জাদুঘর, তাই না? তো স্বাধীনতা জাদুঘর, স্তম্ভ, স্তম্ভর পাশে এত পানি, এত এত কিছু গাছ টাছ, এসব তখন কিছুই ছিল না। পশ্চিম দিকেও তো বাগান, টিএসসির দিক থেকে তুমি যখন ঢুকবা, বাগান না, প্রচুর গাছ টাছ করা আছে। তো বলছে এসব তখন ছিল না, একটা মাঠ, অখণ্ড আকাশ দেখতে যেমন, ওরকম একটা মাঠ, একদম সবুজ দুর্বাই ঢাকা। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ, প্রাণের সবুজ মানে হচ্ছে আমাদের জনগণ, বুঝছো? তারা যেন এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজ, অর্থাৎ আমাদের সমস্ত মানুষ যেন এই সবুজ মাঠে এসে একাকার হয়ে গিয়েছিল। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। কপালে কবজিতে, কপালে কবজিতে, বলছে লাল শালু বেঁধে, লাল কাপড়কে শালু কাপড় বলে। এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, অর্থাৎ সব ধরনের মানুষ আসছে, এটা বোঝাচ্ছে আর কি। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। উলঙ্গ কৃষক মানে যে ন্যাংটা কৃষক আসছে এমন না, কথাটা উলঙ্গ অর্থে বোঝায়নি। কৃষকরা তখন যা গরিব কৃষক যারা কাজ করতেন মাঠে, তারা গরিব হওয়ার কারণে অল্প জামাই পরিধান করতেন। এখন তো কৃষকরা দেখবেন লুঙ্গি কাঁচা দিয়ে মাঠে কাজ করে, তো সামান্য জামা পরিধান করে আছেন, এই অর্থে বলেছে উলঙ্গ কৃষক। এরপরে হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন, মানে মধ্যবিত্তের জীবনের ট্র্যাজেডি বোঝানোর জন্য এই কথা বলা হয়েছে। মিডল ক্লাস মানুষ ধনী হওয়ার স্বপ্ন দেখে, হইতে পারে না। তারা আত্মসম্মানের কারণে গরিবও হইতে পারে না, ভিক্ষাও করতে পারে না, সামর্থ্য না থাকার কারণে ধনীও হইতে পারে না, মাঝখানে পুরা পিষ্ট হয়। এই জাতীয় মানুষকে মধ্যবিত্ত বলে। মধ্যবিত্ত সংজ্ঞা বুঝছো কিনা বলো? উপরে উঠতে পারে না, নিচেও নামতে পারে না। নিচে নামতে পারে না আত্মসম্মানে লাগে, উপরে উঠতে পারে না সামর্থ্য নাই, মাঝখান থেকে স্বপ্ন দেখে, এবং এক সময় ময়রা চিটাং হয়ে ভূত হয়ে যায়। এই ক্লাসের নাম কি? এই ক্লাসের নাম মধ্যবিত্ত। বুঝেছি তৃষা? কথা ক্লিয়ার? এই তো বুঝছো। আহ এখন আসো, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, সবাই নিম্নবিত্ত, গরিব মানুষ, কেরানি আসছিল, নারীরা আসছিল, বৃদ্ধরা আসছিল, ভবঘুরে আসছিল। ভবঘুরে মানে যাদের থাকার কোনো জায়গা না, যেখানে রাত সেখানে কাত, এরা। আর তোমাদের মতো শিশু পাতা কোড়ানিরা দল বেঁধে, কারণ ওখানে যারা পথ শিশু আছে, পাতা কোড়ায় তারা। একটি কবিতা পড়া হবে, তার জন্য অধীর প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। একটি কবিতা পড়া হবে মানে ভাষণ দেয়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, তারা ওয়েট করছে কখন আসবে কবি, কখন আসবে কবি, মানে বঙ্গবন্ধু কখন আসবেন, কখন ভাষণ দেবেন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মাঝে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, কারণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, বুঝেছ? বলছে শত বছরের শত সংগ্রাম শেষে, উনি যেন দীর্ঘ সময় সংগ্রাম করে স্বাধীনতার প্রশ্নে। কথা ক্লিয়ার? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে, রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের সাথে বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে মিলিয়ে কল্পনা করা হয়েছে। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। এটা ঘোড়সওয়ার, এবং বিষ্ণুদের ঘোড়সওয়ার, আর রবীন্দ্রনাথের একটা কবিতা, নামটা ভুলে গেছি, এই দুই কবিতার লাইনের জায়গায় ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে তখনকার পরিস্থিতিটাকে বোঝানোর জন্য আর কি, যে ব্যাপারটা এমন, যখন শেখ মুজিব এসে দাঁড়ালেন, তখন যেন জনতার মাঝে ঢেউ খেলে গেল, তখন যেন জনতা অধীর উন্মত্ত, ব্যাকুল উল্লাসে, বিদ্রোহে, আনন্দে, বেদনায়, চেতনায়, সমস্ত কিছুতে তারা যেন ফেটে পড়লো।
বুঝেছো? এটাই বলছে। যখন শেখ মুজিব এসে দাঁড়ালেন তখন পলকে চোখের মুহূর্তে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা। ওকে। জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। মানুষ ফেটে পড়লো, সকল দুয়ার খোলা। আজকে যেন কোনো কিছুর বাধা নাই, বাঁধ ভাঙা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী, তাহার গলার বাণীকে রোধ করে আটকে দেয় কার সে ক্ষমতা? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, অর্থাৎ এত এত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, সবার এত বেশি শক্তি, এটা যেন সূর্যের মতো। সমস্ত শক্তির উৎস কোনটা? সূর্য না? তো এত মানুষ এক জায়গায় দাঁড়াইছে, তাদের সবার মাঝে এমন শক্তির সঞ্চার, কবি কল্পনা করেছেন এটা যেন জনগণের সূর্য। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। কি সেই কবিতা? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রথম বাক্যে আমাদের আছে, পরের বাক্যে আমাদের নেই, আমাদের কমন নেই। মাথায় রেখে দুটা লাইন পরীক্ষায় কাজে লাগে। এবং কবি লিখছেন যে বঙ্গবন্ধু যেদিন আমাদেরকে মুক্তির কথা শোনালেন, বঙ্গবন্ধু যেদিন আমাদেরকে স্বাধীনতার কথা শোনালেন, তারপর থেকেই স্বাধীনতা শব্দটা আমাদের, অর্থাৎ আমরা এটাকে ফিল করতে শিখেছি, স্বাধীনতাকে আপন বলে ভাবতে শিখেছি, এটাকে নিজেদের জেনেছি। বুঝলো? মিম বলছে কেরানি কি? আয়া দপ্তরি অফিসের। কেরানি চিনে না? কই যাব আমি? শব্দগুলো নিজের মতো করে পড়া যাবে? কথা বলে না এই, আমার ছেলে মেয়েগুলা কই? ডান। এই সুমন, বুঝা গেছে রে? মাইশা, আরিফ, ইশায়াত, সন্ধি। ডান। সামিন, হোয়ার ইজ জয় বাংলা? এই পোলাটা মাতাল নাকি? ইয়ার কি করো? এটা কবিতা লিখছে, কবিতা যতটুক যেভাবে ব্যবহার করার দরকার হয়েছে করেছে। হোয়ার ইজ জয় বাংলা? ইয়ার কি করে থাকলে বকা দিলাম, না বুঝে থাকলে আদর করলাম। এটা তো কবিতার টিউন থেকে উনি লিখেছেন, তাই না? স্বাধীনতা নিয়ে বলছেন। ইয়ার কির মধ্যে পার্থক্য কি বলবো? এটা খালি স্লাইড হলে ভালো হইতো আর কি। এই যে এখানে লিখি না, এই কি মানে উত্তর যদি হ্যাঁ অথবা না হয়। যেমন কিছু চাও কি, এবার উত্তর হয়েছে হ্যাঁ। আচ্ছা, এবার এই কি, এই কি মানে যদি উত্তর বিস্তারিত হয়, মানে হ্যাঁ বা নার বাইরে হয়। যেমন কিছু চাও কি, হ্যাঁ, এবার পরের পরের প্রশ্ন আবার কি চাও, এবার উত্তর খাতা, কলম, বই। যদি উত্তরটা হ্যাঁ অথবা না হয় তখন কিটা রসই দিয়ে হয়। আর উত্তর যদি অন্য কিছু হয়, কি চাও, কি খাও, কি এনেছো, কি দেখেছো, কি করছো, তখন দীর্ঘই দিয়ে প্রশ্ন করতে হবে। এই উদ্ভাসের মডেল টেস্টের খাতা কি আপনি দেখছেন? না, উদ্ভাসের সব টিম আলাদা। খাতা দেখে এক টিম, প্রশ্ন করে আরেক টিম, আমরা ক্লাস নিই যারা আমরা আরেক দল। সো আলাদা, ভিন্ন ভিন্ন সব। ওকে, তাহলে বলো এগুলো পারবা নাকি এটা আমার দ্বারা দ্বারা রিডিং করতে হইব? দরকার নাই। অতিরিক্ত শব্দ তো টিকা দিয়ে দিলাম, প্রশ্ন দিয়ে দিলাম। এই যে দেবতার গ্রাস, ঘোড়সওয়ার, এই দুই কবিতার লাইন। রবীন্দ্রনাথের দেবতার গ্রাস, বিষ্ণুদের ঘোড়সওয়ার। আচ্ছা, এই যে মার্চের বিরুদ্ধে মার্চ কথা বুঝায় লেখো, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের কি বলছে? কখন আসবে কবি বলতে কবি নির্মলদেবগণ কি বুঝিয়েছেন? দ্বন্দ্বাচ্ছন্ন বিবর্ণ বিকেল বলতে কি বুঝিয়েছেন? শত বছরের শত সংগ্রাম সে দ্বন্দ্বাচ্ছন্ন বিবর্ণ বিকেল। এখন শেখ মুজিবহীন নেতা শূন্য কষ্টের সময়, কালারফুল না, এই অর্থে। এরপর বিগত বছরের প্রশ্ন, আমরা একটা প্রশ্ন পাইছি যেহেতু একটু দেখি কি বলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক ডকুমেন্টারি ও প্রতিবেদন তৈরির কাজে নিয়োজিত কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতির শ্রেষ্ঠ সন্তান
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাক্ষাৎকার গ্রহণ করে। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সময় সংঘটিত লোমহর্ষক ঘটনাবলী, তাদের আবেগঘন মুহূর্তের বিবরণ শুনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতার চেতনায় নতুনভাবে উজ্জীবিত অনুপ্রাণিত হয়। সাক্ষাৎকার পর্বে একজন মুক্তিযোদ্ধা বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে ছিল আমাদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মূল অনুপ্রেরণা। উদ্দীপকের সাক্ষাৎকার প্রদানকারী মুক্তিযোদ্ধার ইতিহাস বর্ণনা আমাদের স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? ভাষণের কথা, সোজা কথা। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে ছিল আমাদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মূল অনুপ্রেরণা। মুক্তিযোদ্ধার মন্তব্যটি কবিতার আলোকে বিশ্লেষণ করো। এত সহজ প্রশ্ন আসে নাকি? এটা বোর্ডের কোশ্চেন। এমন সহজ প্রশ্ন আসবে কি? আসলে ভালো, তো বোর্ড কোশ্চেন ছাড়া আমরা সাধারণত প্রশ্ন নেই না। পারবা? নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ কোনটি? তোমাদের কুইজ 1, অ্যান্সার করো। লোমহর্ষক মানে কি? গায়ের লোম দাঁড়িয়ে যায় এমন? ঢাকার হৃদয় মাঠখানি কি? হৃদয় মাঠখানি মানে ঢাকার কেন্দ্রবিন্দু বুঝাইছে। রাফিন, এত চুলকানি কেন তোমার? মলম লাগাই দিব একদম। শেষ, টাইম আপ। আর সময় দিচ্ছি না। প্রশ্ন ছিল যে নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ কোনটি? এটা হচ্ছে প্রেমাংশু রক্ত চাই। বৈশাখে রচিত পংক্তিমালা, এটা সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ। ২০০০ আদিম পাথর, এটা আহসান হাবিবের। উপমহাদেশ, এটা একটা উপন্যাস মূলত। এটা আল মাহমুদের লেখা, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আচ্ছা, তারপরে আসো আমরা সাহসী জননী বাংলা কামাল চৌধুরীর। এটা কবি পরিচিতি পরে আমরা ব্রেকে যাব। কামাল চৌধুরী 1957 সালের 28শে জানুয়ারি কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি কুমিল্লার মানুষ। 57 সালের 28শে জানুয়ারি। আচ্ছা, এখন আসো তার কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছে নিজের ভোরে, ধূলীয় সাগর দৃশ্য, হে মাটি পৃথিবীপুত্র, পান্থশালার ঘোড়া, এগুলো তার লেখা কাব্যগ্রন্থ বা কবিতার বই। এর মধ্যে মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, হে মাটি পৃথিবীপুত্র, পান্থশালার ঘোড়া, এগুলো খুব আসে, খুব আসে। কিশোর কবিতা আপন মনের পাঠশালাতে বোর্ড কোশ্চেন, বোর্ডে আসছে এটা। ২০০৬ সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অর্থাৎ বাংলাদেশের দুইটা জনগোষ্ঠী আছে, একটা হচ্ছে খাসিয়া, আরটা হচ্ছে গারো। এদের পরিবার মাতৃতান্ত্রিক। তোমাদের বিজিএস এই কথাটা আছে, তাই না? পরিবার কাঠামোতে মাতৃতান্ত্রিক মানে ছেলে মেয়েরা মায়ের পরিচয়ে পরিচিত হবে। বিয়ে করার পরে পুরুষরা বউ নিয়ে বাড়িতে আসে, আর এসব মেয়েরা বিয়ে করতে এসে জামাই নিয়ে চলে যায়। তো মাতৃতান্ত্রিক। কথা ক্লিয়ার? কেন বাঙালিরা লাল শালু পরিধান করেছিল? কিসের প্রতীক? লাল রং তো বিপ্লবের প্রতীক, সংগ্রামের প্রতীক, এই জন্য লাল কাপড় বেঁধে তারা আসছিল। ওকে, লাল শালু মানে লাল কাপড়, সোজা কথা। তো এই গারো আর খাসিয়া জনগোষ্ঠী তো মাতৃতান্ত্রিক, তাই না? অর্থাৎ মায়ের পরিচয়ে সমস্ত কিছু হয়। মায়েরাই পরিবারের মেইন, আমাদের যেমন বাবা, তাদের মেইন মা। আর বাংলাদেশে যে 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি আছে, তাদের মধ্যে এই দুইটাই মাতৃতান্ত্রিক, বাকিরা সব পিতৃতান্ত্রিক। যা হোক, তো এখানে বলছে যে তিনি গারো জনগোষ্ঠীর জীবন নিয়ে গবেষণা করেছেন।
গবেষণা করে তাদের আবাস প্রথা নিয়ে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ওকে, তারপরে আসো কামাল চৌধুরীর ধূলীয় সাগর দৃশ্য, এখান থেকে নেয়া এই কবিতাটা। আমরা 71 সালে আমাদের কি বীরত্ব ছিল, সেই বীরত্ব নিয়ে হচ্ছে এই কবিতা। যেমন ধরো পাকিস্তানিরা যে অপারেশন সার্চলাইট আমাদের উপরে চালায় 25শে মার্চ রাতে, অপারেশন সার্চলাইটের পরিকল্পনা কি ছিল জানো? এটা বিস্তারিত পড়লে দেখবা রাও ফরমান আলী আর হচ্ছে তোমার টিক্কা খান, তারা এটা প্ল্যানটা করছিল। ওখানে বলা হয়েছিল যে বাঙালি ভীতু, তারা প্রতিবাদ প্রতিরোধ করবে না, এটা পারবে না। শেখ মুজিবের নেতৃত্বে তারা লাফাচ্ছে, এদের 10-15 হাজার মেরে দিলে তারা চুপ করে যাবে আর স্বাধীনতার কথা বলবে না। এবং এই পরিকল্পনায় তারা বলল যে ঢাকায় সেনানিবাসগুলোতে সেনা নৌ বিমান বাহিনীতে যেসব বাঙালি আছে তাদেরকে নিরস্ত্র করা, অস্ত্র কেড়ে নেওয়া, গ্রেপ্তার করা, প্রয়োজনে যারা বেশি ডিস্টার্ব করবে তাদেরকে মেরে ফেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হামলা চালানো, কারণ ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে বারবার, তাদের উপরে পাকিস্তানিদের ক্ষোভ ছিল। পিলখানার ইস্ট পাকিস্তান রাইফেলস, এখন যেটা বিজিবির হেডকোয়ার্টার, এখানে বাঙালি সৈন্যদের নিরস্ত্র করা, রাজারবাগ পুলিশ লাইনে বাঙালিদের নিরস্ত্র করা, এবং ঢাকার বাইরের ক্যান্টনমেন্ট গুলোতে সেম স্টেপ নেওয়া। অর্থাৎ বাঙালি সৈন্য, আর্মি বা পুলিশ যেখানে যে আছে তাকে নিরস্ত্র করা এবং তাকে নিবৃত্ত করা, তারা যেন যুদ্ধ বা ফাইট করতে না পারে। প্লাস অ্যারেস্ট করা যাদেরকে ঝুঁকি মনে হবে, বড় বড় নেতাদেরকে, বঙ্গবন্ধু সহ। এবং সব মিলে নিরীহ জনগণ থেকে শুরু করে যারা বিপ্লবী, এরকম 10-15 হাজার মেরে দাও, দিলে তারা চুপ করে যাবে, তারা আর ফাইট করতে চাইবে না, স্বাধীনতা চাইবে না। তো এখানে যদি বাঙালি চুপ করে না যায়, যদি বাঙালি আবার ঘুরে দাঁড়ায় যায়, যদি তারা প্রতিবাদ প্রতিরোধ করে, তখন প্ল্যান বি কি হবে? অপারেশন সার্চলাইট এটা বলা ছিল না যে বাঙালি প্রতিবাদ করলে আমরা কি করব। অর্থাৎ তারা ধরেই নিছিল যে বাঙালি কিছু বলবে না, তার উপরে গুলি করো, 10-15 হাজার মেরে দাও, শেখ মুজিবকে অ্যারেস্ট করো, সোলজার যারা আছে তাদেরকে নিরস্ত্র করো, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্ররা আছে, এরা বেশি তেল এদের, এরা আমাদের বিপক্ষে অনেক কথা বলছে, এদেরকে কিছু মেরে দাও, দিলে বাঙালি চুপ। কিন্তু যদি চুপ না করে, হোয়াট উইল বি দ্য প্ল্যান বি, এটা নিয়ে তাদের কোনো কথা ছিল না। বুঝছো কথাটা? এবং এটা তাদের ভুল ছিল। এবং আমরা কি করছি? উল্টা ঘুরে দাঁড়ায় গেছি, লুঙ্গি কাঁচা দিয়া লাঠি সুটা নিয়ে মাইরাদের স্বাধীন করে ফেলাইছি। বুঝতে পারছো? তো তাদের এই যে আমাদের প্রতি এক ধরনের মানে ছোট মন মানসিকতার চিন্তা ভাবনা, এটাই মূলত তাদের পতনের কারণ। অসহযোগ আন্দোলন মানে হচ্ছে সহযোগিতা না করা। আমি সরকারের সাথে অসহযোগ করলাম মানে তার চাকরি আমি করব না, তার অফিসে আমি যাব না, ব্যাংকার ব্যাংকে যাবে না, অফিসিয়ালরা অফিসে যাবে না, এটাই অসহযোগ। ঠিক আছে কথা? বুঝতে পারছো? তো আমরা সেই কবিতার মূল বক্তব্য জানলাম, শুনলাম, কবিতা নিয়ে কথা বলবো। চলো, এটা আমাদের বীরত্ব এবং আমাদের শ্রেষ্ঠত্বের কথা আমরা আলোচনা করি। তোদের অসুর নৃত্য, ঠাটা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। তোদের অসুর নৃত্য, কাদের কথা বলা হয়েছে? পাকিস্তানিদের। অসুরের মতো তোরা নাচছিল, তো তাদের এখানে যে তাণ্ডব, সেটাকে অসুরের নৃত্যের সাথে কল্পনা করা হয়েছে। ঠা ঠা হাসি, আমাদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ, আমরা কিছুই না, ভাত খাওয়া বাঙালি, আমরা কিছু করতে পারবো না, এইসব ফিরিয়ে দিয়েছি। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। রক্তাক্ত হাত মানে তাদের হাতে বাঙালির রক্ত ছিল, এই জন্য বলা হয়েছে রক্তাক্ত হাত। চিরকবিতার দেশ, ভেবেছিলি অস্ত্রে মাত হবে বাঙালি অনার্য জাতি। আমাদের দেশ চিরকবিতার দেশ, কবিতা মানে সৌন্দর্য, তাই না? তো আমাদের দেশ কবিতার দেশ, কবিদের দেশ, প্রকৃতি প্রেমীর দেশ। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে। বাঙালি মানেই কবি, বাঙালি মানেই প্রেম। টাঙ্গুয়ার হাওর দেখলে তো আমারই ভিতরে নতুন করে প্রেম জাগে। বুঝছ নাই? আমার আবার স্কুল লাইফে যেতে ইচ্ছা করে। বা আমি যখন কক্সবাজারের সৌন্দর্য দেখি, একপাশে সমুদ্র একপাশে পাহাড়, আমি তো উদাস হয়ে যাই। ভেবেছিলে অস্ত্রে মাত হবে বাঙালি অনার্য জাতি, খর্বদেহ ভাত খায় ভীতু। বাঙালি অনার্য জাতি, অনার্য মানে হচ্ছে, এটা আমি আগের ক্লাসে বুঝাইছি, আর্য আর অনার্য এই দুয়ে মিলে হচ্ছে বাঙালি। তো আমাদের মাঝে আর্যের ব্লাড হচ্ছে 5%, আমাদের মাঝে আর্যের ব্লাড বা আর্যের জিন আমাদের মাঝে কত, 5% ধরতে পারো। আর 95% হচ্ছে অনার্য। অনার্য বলতে যদিও অনেকগুলো জাতিকে বোঝায়, যেমন অস্ট্রিক, তারপরে দ্রাবিড়, তারপরে নেগ্রিটো,
তারপরে ভোট চিনীয়, আদি চাইনিজ যেটা আর কি, এটা ভোট চিনীয়। এর বাইরে আরো কিছু জাতি আছে। তো যেহেতু অনার্য জাতিগোষ্ঠীর ব্লাড আমাদের মধ্যে বেশি, অনার্য বললে অনেকগুলো প্লুরাল জাতিকে বোঝায়, এই জন্য কবি বাঙালিকে অনার্য বলেছে আর কি। তো তোরা ভাবছিলি বাঙালি আর কি পারবো, ওরা অনার্য, খর্বদেহ মানে বেটে, লম্বায় বেশি না, এরা ভাত খায়। তারা বলছে বাঙালি ভাত খায়, ভুঁড়ি বেশি, শরীর গায়ে শক্তি নাই, এরা ভীতু। কিন্তু কি ঘটলো শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ। ও আ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন। ও আ বর্ণমালা ঘুরে, বর্ণমালা তো আর ঘুরতে পারে না, বাংলা ভাষী মানুষ ঘুরে, বাংলা ভাষী মানুষ ঘুরে, তাই না? আমরা উদ্বাস্তু হয়ে গেছিলাম, আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, বাঙালি আশ্রয় নিয়েছিল ইন্ডিয়াতে গিয়ে, 1 কোটি শরণার্থী ছিল। আমরা যে উদ্বাস্তু হয়েছিলাম, বাস্তু থেকে উৎখাত হয়েছিলাম, ঘর বাড়ি থেকে উৎখাত হয়েছিলাম, এটাকে বলেছেন অ আ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। আশ্রয়হীন পুরা গ্রাম, সব জায়গায় যে আগুন জ্বালাইছে ওরা মাতৃ অপমানে, কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। কার্তুজ তো বন্দুকের একটা অংশ, তাই না? বলছে এই ঘৃণার কার্তুজ কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল? সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন। বলছে এই বাংলা, এরা সাহসী, তার বুকে মৃতের আগুন চাপা। অর্থাৎ আমাদের লাখো মানুষকে হত্যা করা হয়েছে, সে কষ্ট বুকে নিয়ে রাত জাগে পাহাড়ায় বুড়িগঙ্গা নদী তীরে। কারা রাত জাগে? মুক্তিযোদ্ধারা। কারা রাত জাগে? বাঙালিরা। বুড়িগঙ্গা নদী তীরে ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে। অর্থাৎ তারা যে সময় অসময়ে, দিনের বেলা রাতের বেলা যে কোনো সময় আমাদের উপরে এসে হামলা চালাইছে, দলে দলে আমাদেরকে মারছে, এটাকে বলেছে মধ্যরাতে হানাদার আসে। ভাই বোন কে ঘুমায়? জাগে নীলকমলেরা জাগে। বলছে আমাদের বাংলাদেশের বাঙালি ভাই বোনরা কে ঘুমায়? কেউ ঘুমায় না, নীলকমলেরা জাগে। নীলকমল বলতে মুক্তিযোদ্ধাদের বোঝানো হয়েছে। যখন সবাই ঘুমায় তখন মুক্তিযোদ্ধারা কি করে? জেগে থাকে, তখন তারা যুদ্ধ করে। বুঝছো কিনা বলো? অস্ট্রিক সবচেয়ে বেশি, এটা বলেছিলেন, হ্যাঁ, প্রায় 60% অস্ট্রিকের জিন এবং ব্লাড আছে আমাদের শরীরে। ওকে, তারপরে গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা। ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। হাতে গ্রেনেড উঠছে, কবিতার হাতে রাইফেল। অর্থাৎ বাঙালি যে হাত দিয়ে কবিতা লিখেছে, সেই হাতে বাঙালি বন্দুক তুলে নিয়েছে। এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। এবার বাঘের থাবা, বাঙালির থাবা, ভোজ হবে প্রতিশোধে, মানে তোদেরকে খায় ফেলামো, সোজা কথা, তোদেরকে গিলে ফেলবো, এটার ভিতর দিয়ে আমরা প্রতিশোধ নেব। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। অর্থাৎ আমাকে ভালোবাসলে আমি ভালোবাসাই ফিরিয়ে দেই, আমার বুকে তুমি বন্দুক দিয়ে গুলি চালাবা আর তোমার আমি ফ্লাইং কিস দেবো, এটা তো হইতে পারে না। যার সঙ্গে যেমন আমি সেরকম সেরকম খেলবে বাঙালি। বলছে আমরা খেলেছি, মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। অর্থাৎ তোদের যত সূর্য বীর্য অহংকার সমস্ত কিছু ছিল, সমস্ত কিছু আমাদের কাছে এসে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে, মুক্তিযুদ্ধ শেষ, আমরা আবার ফিরে এসেছি আমাদের মাতৃভূমিতে, আমাদের ভূখণ্ডে। এসেছি জননী বঙ্গে, স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। বলো, বুঝছো না বুঝো নাই? কার কি প্রশ্ন আছে জিজ্ঞেস করে ফেলো। বলো কার কি প্রশ্ন। সহপাঠ নিয়ে আলোচনা করিয়েন রায়হান, সহপাঠের লেকচার আছে, কোর্স প্ল্যান দেখোস নাই নাকি? ক্লাস 2 লাইন বুঝতে পারি নাই। আবার এসেছি আবার ফিরে, যুদ্ধ শেষ হয়ে গেলে আমাদের মানুষ যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছিল, যারা ইন্ডিয়ায় চলে গেছিল, তারা ফিরে এসেছে রাত জাগা নির্বাসন শেষে। মুক্তিযুদ্ধের শিবিরগুলো ভারতে, তারা তো কষ্টে ছিল আশ্রয় শিবিরগুলোতে, বা যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছিল, এটাকে বলা হচ্ছে রাত জাগা নির্বাসন। নির্বাসন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় জোর করে পাঠায় দেওয়া। আর তারা যে কষ্টে ছিল, এই জন্য বলা হয়েছে রাত জাগা নির্বাসন। এসেছি জননী বঙ্গে, মানে বাংলা তো আমার মা, মায়ের দেশ, এখানে আবার আমি এসেছি স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে, স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে উড়িয়ে আবার আমি ফিরেছি। তারপরে তেপান্তর মানে তিন প্রান্তরের সমাহার, দিক থেকে দিগন্ত, অনেক দূর। উচ্চারণ মানে কি? প্রকাশিত হওয়া। তারপর কসনাকে রে, কার কি প্রশ্ন? আর্য জাতি মানে কি? একটা জাতির নাম।
আর্য একটা জাতির নাম, ইরান অঞ্চল থেকে এসেছিল তারা কয়েক হাজার বছর আগে এখানে। গ্রেনেড মানে কি? একটা অস্ত্র, এটা বোমা, হাত বোমা আর কি, মনে কর ঢিল মেরে ফালাইলে ধুম করে ফাটে, বুম করে ধোয়া হয়, গুম করে মানুষের উপরে আঘাত করে। And তোর পরশু দিন পরীক্ষা, তো কি করব ফাহাদ? ট্রিট নিবি তুই? বল। নির্বাসন মানে জোর করে এক জায়গাতে আরেক জায়গায় মানুষকে পাঠিয়ে দেওয়া। ঘৃণার কার্তুজ কি? কার্তুজ একটা বন্দুকের অংশ। ঘৃণার কার্তুজ মানে আমরা তো যুদ্ধ চাইনি তাদের সাথে, চাইছিলাম? চাইনি, তারা আমাদের উপর চাপাই দিছে। এই জন্য যুদ্ধকে, হানাহানিকে ঘৃণার কার্তুজ বলা হয়েছে। তারপরে আর কি প্রশ্ন? অসুর মানে কি? হিন্দু ধর্ম মতে অসুর হচ্ছে অপশক্তির প্রতীক। তাকে দেবী দুর্গা এসে নাশ করেন, হত্যা করেন। অর্থাৎ সুর শব্দের অর্থ দেবতা বা সভ্য। এই সুরের সাথে অ লাগাই দিলে শুরুতে এটা হয় অসুর, অসভ্য। বুঝা গেছে? হ্যাঁ, দোয়া তো করি, সবার জন্য দোয়া করি, কমন দোয়া সবার জন্যই করি। উম নীলকমল শব্দের শাব্দিক অর্থ নীলপদ্ম। কমল শব্দের শাব্দিক অর্থ পদ্ম ফুল। নীলকমল মানে নীলপদ্ম। আর এখানে নীলপদ্ম বলতে মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। ভালোবাসা বলা হয়েছে আর কি, মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসা নীলকমল বলা হয়েছে, কারণ তারা তো সেই সন্তান, বাংলাদেশের জাতির সেই সন্তান যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, তাই না? তো তাদেরকে ভালোবেসে বলা হয়েছে নীলকমল। তারপরে আর কি প্রশ্ন? ক, প্রশ্ন যতক্ষণ খুশি কর। নাই? তারপরে চলে যাব তাহলে আমরা পরেরটা জায়গা, নাকি বাবুরা? অসুর নৃত্যের ব্যাখ্যা, চিরকবিতার দেশ, অনার্য জাতি, ঘৃণার কার্তুজ, এবার বন বাঘের থাবা, মৃতের আগুন, মধ্যরাতে কারা জাগে, কখন হানাদার আসে, বুকে চাপা মৃতের আগুন, মধ্যরাতে নীলকমলেরা জাগে, হানাদাররা আসে, তারাও আসে রাতের বেলায়, বাংলাদেশের পরিচয়, মৃতের আগুন, কবিতার হাতে কে উঠেছে, চিরকবিতার দেশ, উদ্বাস্তু শব্দের অর্থ কি? পারবে কিনা? এগুলা কোনো প্রশ্ন হইলো? কিন্তু কি ঘটল শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? অর্থাৎ আমাদেরকে তারা ভেবেছিল দুর্বল, অনার্য, ভাত খায়, ভীতু, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষে আমরা কি করেছি? কাঁপাই দিছি। গেরিলা নামে একটা সিনেমা আছে না, গেরিলা? সৈয়দ শামসুল হকের একটা উপন্যাস আছে নিষিদ্ধ লোবান। এই নিষিদ্ধ লোবানের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে গেরিলা। কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কাহিনীও সেখানে ঢোকানো হয়েছে। অর্থাৎ কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কাহিনী ঢোকানো হয়েছে, আর নিষিদ্ধ লোবানের গল্পটা নেওয়া হয়েছে, নিয়ে গেরিলা মুভিটা বানানো হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক, ওই যে জয়া হাসানের ছবি। তো ওখানে জয়া হাসান বিলকিস চরিত্রে অ্যাক্টিং করছে যতদূর মনে পড়ে আমার। ওই ছবিতে দেখবি এক জায়গায় আছে, পাকিস্তানি অফিসাররা, পাকিস্তানি আর্মি অফিসাররা পার্টি করতেছে ঢাকায় মুক্তিযুদ্ধকালে একটা বড় হল রুমে। তো সেখানে এক অফিসার বলতেছে, বাঙালি দে আর পিনাটস। ঠিক এমনি দেখাইতেছে যে বাঙালি তারা হলো বাদামের মতো, ধর্ম আর একটা করে ঠেলা দিমু, ডলা দিমু, শেষ হয়ে যাবে। তো বাঙালির ব্যাপারে তাদের আইডিয়া ছিল এমন আর কি, তারা আমাদের পাত্তাই দিত না, তারা আমাদেরকে বাদাম মনে করতো। বুঝছো? ধরলেই নাকি আমরা শেষ হয়ে যাব। কিন্তু আমরা কি খেলটা দিছি, মার কারে কই বুঝাই দিছি না? ওকে, কান কেটে দিয়েছি তোদের বলতে কি বুঝিয়েছেন, তাদের মান সম্মান সব শেষ হয়েছে। আমাদের কাছে পরাজিত হওয়ার ভিতর দিয়ে তারা মাথা নিচু হয়ে গেছে। চির কবিতার দেশ বলতে কি বোঝানো হয়েছে? বাংলাদেশ চির সৌন্দর্যের দেশ। এদেশের প্রকৃতি যে কাউকে কবি বানাইতে পারে। একটা মারাত্মক লেভেলের বর্ষণমুখর সন্ধ্যা তুমি যদি দেখো, মনে কর জোহরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি নামছে, আস্তে আস্তে বৃষ্টি হয়েছে, চলতেছিল কম বেশি, আসরের পরে মারাত্মক বৃষ্টি। এবং এই বৃষ্টিটা হালকা বাতাসের সাথে, হালকা বাতাস বেশি না কিন্তু, তাহলে ঝড় হয়ে যাবে। হালকা বাতাস আছে এবং বৃষ্টি চলছে, হালকা বাতাস মানে কলা পাতা দোলে, বাঁশঝাড় হালকা দোলে, ওইরকম আর কি। এটা রোমান্টিক, একটা মানে রোমান্টিক মৃদুমন্দ একটা অবস্থা। এবং ওই বৃষ্টিটা, ঝুম বৃষ্টি এসা পর্যন্ত চলছে। তো বর্ষায় একদম মুখর একটা সন্ধ্যা তুই দেখলি, যদি ন্যূনতম ফিলিংস থাকে আর কি ভিতরে, যে যদি তুমি রোবট না হয়ে থাকো, দেখবি একটা অন্যরকমের উদাসীন ভাব চলে আসবে, তাই না? তুই এই জগৎ থেকে হারিয়ে যাবে, অন্য জগতে চলে যাবে। আগে তুই রচনাগুলো পরীক্ষাতে আসতো, আমরা লিখতাম বর্ষণ মুখর সন্ধ্যা। এখন সব হাউকাউ রচনা আসে, কই থেকে কি সব কম্পিউটার ফম্পিউটার সব আসে। মানুষকে এখন আর রোমান্টিক রচনা লিখতে দেয়া হয় না। তো চিরকবিতার দেশ মানে হচ্ছে চির সৌন্দর্যের দেশ। এদেশের প্রকৃতি, এদেশের বৃষ্টি, এদেশের মেঘমালা,
মানুষকে যুগে যুগে কবি, ভাবুক এসবে রূপান্তর করছে। বুঝছত নি? বর্ণমালা তেপান্তরে ঘুরেছিল কোনো বাঙালি, ঘুরছিল বাঙালি। বর্ণমালা মানে অ আ ক খ। বাঙালি ঘুরে বেরিয়েছিল বাংলাভাষী মানুষ, সে অর্থে বর্ণমালাকে বলেছে। এই তো কথা। তো আমরা একটা কোশ্চেন একটু দেখি। মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতি মাস্টারের দল, এ বাঁধ ভাঙতে দেবে না তারা কিছুতেই না। তাদের সোনার ফসল ডুবতে দেবে না তারা কিছুতেই, কখনোই না। কখন কি তারা কিছুতেই কখনোই না। আচ্ছা, উদ্দীপক এ মানে 1 নম্বর যেটা প্রথমটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? দেখি তো, পারিস নাকি? সবার আগে যে বলতে পারে। হ্যাঁ, একজনের নাম পাশে তেপান্তর, সামিরা, মোহাম্মদ, আদ্রিতা, রায়হান, নূরে জান্নাত, তনয়, রোজ, সামি, রাফিন, মাইশা, হুমায়রা, অ্যাবাকাস। তোমরা উত্তর দিয়েছো বাদ। একটা গল্প আছে তোদের, বাদ, জহির রায়হানের লেখা, 9 10 বইতে। সিলেবাসে নাই তো। তো সিলেবাসে না থাকলে তো তোমরা এটা পড়ো না, কবিরা গুনাহ হবে। ওখানে এই কথাটা আছে, বাদ গল্পের নাম, ওই যে বাদ। আচ্ছা, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু ও শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। উদ্দীপকের 1 নম্বরে সাহসী জনমেলা কবিতার প্রতিফলিত দিকটি ব্যাখ্যা করো। প্রতিরোধ। বাঁধ ভাঙতে দেবে না, ওই গল্পে বলা আছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন বাঁধ ভেঙে যেতে পারে। তো বাঁধ যেন না ভাঙে, মতি মাস্টার এবং একদল মানুষ সারা রাত ধরে কোদাল দিয়া সেই বাঁধকে মেরামত করছে। কোপায়া মাটি দিয়া বাঁধটাকে তারা বাঁধছে। আরেকদল মানুষ এক জায়গায় এক বড় পীর সাহেবরে নিয়ে আসছে, হুজুরের দোয়া কালাম পড়ে ফুদিয়ে দিব, বাঁধ আর ভাঙবো না। তো একদল সারা রাত বৃষ্টি চলতেছে, হুজুর নিয়ে ব্যস্ত, হুজুরের তসবিহ নিয়ে না ঢুলতেছে, এরকম করতেছে। হ্যাঁ, আর মতি মাস্টার এবং তার লোকজনকে বাদ ভাঙতে ইয়ে করতেছে। ইসলাম কি বলছে নাকি যে যখন বিপদ লাগবে তুই বসে নামাজ পড়বি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে, উহুদের জমিনে যুদ্ধ বাদ দিয়ে নামাজ পড়ছিলেন? মুসলমান জিহাদের ময়দানেও নামাজ ছাড়বে না, কথা এটা। কিন্তু যেটা জিহাদ দ্বারা ঠেকানো, সেটা জিহাদ দ্বারা ঠেকাইতে হবে। কেউ পড়াশোনা না করে যদি 24 ঘন্টা নামাজ পড়ে যে আল্লাহ আমার পরীক্ষায় পাশ করাই দিব, বিসমিল্লাহ বলে লিখলে সব হয়ে যাবে, ডাবল শূন্য পাবে। আল্লাহ এই কথা কোনোদিন বলেননি। তুই পড়াশোনা বাদ দিয়ে নামাজ পড়, আর আমি সেই জন্য তোরে পাশ করাবো। আল্লাহ বলেছেন তুমি পড়াশোনা করো, তোমার কাজটা করো, আমার কাছে প্রার্থনা করো। কাজ আসল, যেটার যে কাজ। তো মানুষ গিয়ে হুজুর ধরে নিয়ে আসছে, আপনি দোয়া পড়েন, বাদ ঠিক থাকবো। আর এদিকে বৃষ্টি, বাদ তো ভেঙে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক প্রকৃতির বিধান। ঠেকাইতে হলে তোমাকে সেখানে নামতে হবে, কাজ করা লাগবে। তো মতি মাস্টার গিয়া কাজ করতেছে পাবলিক লয়া, আর একদল হুজুর লয়া ব্যস্ত। ওই কথাটা আসছে আর কি। তো তারা প্রতিরোধ করেছে, বাদ তারা ভাঙতে দেয় নাই। তো এই কবিতার প্রতিফলিত দিক প্রতিরোধ। কথা বুঝছো না বুঝো নাই? কথা ক্লিয়ার? ওকে। অধিপক 2 সাহসী জননী বাংলা কবিতার মূল ভাবকে ধারণ করেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, মূল ভাবকে ধারণ করেছে, এটা সত্যই। তুমি ভাবো কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। অর্থাৎ আমরা যুদ্ধ চাই না, মারামারি আমরা করতে চাই না, কিন্তু যদি আমাদের উপরে আঘাত আসে, তখন আমরা কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে জানি। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। সো আমি বলবো, তুমি বলবা যে হ্যাঁ, মূলভাব প্রকাশিত হয়েছে, কারণ কবিতাতেও এটা আছে। তোমরা আমাদের দুর্বল ভেবেছিলে, আমরা প্রতিরোধ করেছি। এখানেও এটা আছে, আমরা শান্ত কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি। দ্যাটস ইট। কুইজ 2, সাহসী জননী বাংলা কবিতায় শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করতো? আমি 100% চাই। টাইম পাবি 1 মিনিট। পাজর হচ্ছে যে অংশটা আমাদের বডির, যেখানে হাড্ডি থাকে।
সাহসী জননী বাংলা কবিতায় শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করত? অনার্য।